হুম আজকের এই বিস্তারিত এবং গভীর পর্যালোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া যাক। আজকের মূল লক্ষ্যটা হলো আমাদের সৌরজগৎ সম্পর্কে প্রচলিত কিছু ধারণা পুরোপুরি বদলে দেওয়া। হুম, একদমই তাই। আমরা ছোটবেলা থেকে বিজ্ঞান বইয়ের পাতায় সৌরজগতের যে শান্ত সুশৃঙ্খল একটা ছবি দেখে এসেছি, ওই যে সূর্য মাঝে বসে আছে আর গ্রহগুলো একদম লক্ষ্মী ছেলেমেয়ের মতো যার যার নির্দিষ্ট রাস্তায় অবিরাম ঘুরে চলেছে। বাস্তবতে কিন্তু মোটেও সেরকম নয়। একেবারেই না। বরং আমাদের সৌরজগতের ইতিহাস চরম বিশৃঙ্খল, উত্তাল এবং বলতে গেলে আশ্চর্যজনক নানা ধ্বংসাত্মক ঘটনায় ভরপুর। আজকের এই আলোচনার জন্য আমাদের হাতে থাকা উৎসগুলোর মধ্যে রয়েছে মহাকাশ বিষয়ক চমৎকার সব ডকুমেন্টারি, বেশ কিছু যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণাপত্র, নাসার ডেটাবেস আর অস্ট্রিয়ার গ্রাজ ইউনিভার্সিটির অত্যন্ত আকর্ষণীয় একটি থিসিস। হ্যাঁ, ঠিক বলেছেন। এই উৎসগুলোর দিকে তাকালে সৌরজগতের যে চেহারাটা ফুটে ওঠে তা যে কোনো সায়েন্স ফিকশন মুভিকেও হার মানাবে। আমরা যে ভাবি গ্রহগুলো একদম প্রথম থেকেই শান্তভাবে নিজেদের জায়গায় ঘুরছে, এটা আসলে একটা বিরাট বড় ভুল ধারণা। হুম, ধারণাটা যে কতটা ভুল সেটা সৌরজগতের আদি ইতিহাসের দিকে তাকালেই বোঝা যায়। মহাকাশের এই বিশাল ক্যানভাসে সৌরজগৎ আসলে কোনো স্থির বা অপরিবর্তনশীল ব্যবস্থা নয়, হুম বরং এটি বিলিয়ন বিলিয়ন বছর ধরে চলা গ্রহগুলোর স্থানান্তর, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা মাইগ্রেশন বলি, এবং বিশাল সব মহাজাগতিক সংঘর্ষের একটি চূড়ান্ত রূপ। শুরুতে গ্রহগুলো যেখানে তৈরি হয়েছিল আজ তারা মোটেও সেখানে নেই। এক চরম বিশৃঙ্খল, ধ্বংসাত্মক এবং বলা যায় নির্মম এক প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই কাঠামো তৈরি হয়েছে। আর যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য বিষয়টা আরও রোমাঞ্চকর হবে যখন জানবেন যে আমাদের এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব, বিশাল সমুদ্রের জলরাশি, এমনকি পৃথিবীর স্থিতিশীল আবহাওয়া, এই সব কিছুর পেছনেই রয়েছে সৌরজগতের সেই আদিম এবং ভয়ঙ্কর বিশৃঙ্খলা। একদম ঠিক। সেই ধ্বংসলীলা না থাকলে আজ হয়তো আমরা এখানে বসে এই আলোচনাটা করতে পারতাম না। তো একেবারে শুরু থেকেই গল্পটা শুরু করা যাক। ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ ঘটেছিল। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়। আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে বিশাল এক গ্যাস আর ধূলিকণার মেঘ সংকুচিত হয়ে জন্ম নেয় আমাদের সূর্য। এখানকার সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হল সূর্যের বিশালত্ব। আমাদের পুরো সৌরজগতের মোট ভরের ৯৯.৮% একাই সূর্যের দখলে। বিষয়টা আসলেই অবিশ্বাস্য। একটু কল্পনা করার চেষ্টা করলে বোঝা যায়, বাকি সব গ্রহ, উপগ্রহ, কোটি কোটি গ্রহাণু, ধূমকেতু সব একসাথে পাল্লায় চাপালে সৌরজগতের মোট ভরের মাত্র 0.2% হয়। সূর্য এতই বিশাল যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে একবার প্রদক্ষিণ করতে এর 250 মিলিয়ন বা ২৫ কোটি বছর সময় লাগে। ঠিক। এই বিপুল ভরের কারণেই কিন্তু সূর্যের মহাকর্ষ বল এত অবিশ্বাস্য রকমের শক্তিশালী। এই অদৃশ্য টানেই পুরো সৌরজগৎ একসাথে বাঁধা পড়ে আছে। কিন্তু সূর্যের কাছাকাছি থাকা গ্রহগুলোর অবস্থা মোটেও শান্তিদায়ক নয়, বরং চরম বৈরী বলা যায়, তাই না? হ্যাঁ, চরম বৈরী। প্রথম গ্রহ বুধ বা মার্কারির কথাই ধরা যাক। সূর্যের সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও এটি কিন্তু সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ নয়। এটা অনেকেই ভুল ভাবে। হ্যাঁ, এর মূল কারণ হল বুধের চারপাশে এমন কোনো বায়ুমণ্ডল নেই যা তাপ ধরে রাখতে পারে। যেন শীতের রাতে গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নেই গ্রহটার। এর ফলে দিনের বেলায় এর তাপমাত্রা থাকে প্রায় ৮০০ ডিগ্রি ফ্যারেনহাইট। বাপরে, অনায়াসেই তো সীসা গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। একদম তাই। আবার রাতের বেলায় যখন সূর্যের আলো পৌঁছায় না, তখন এই তাপমাত্রা হুড়মুড় করে নেমে দাঁড়ায় -290 ডিগ্রিতে। সূর্যকে এত কাছ থেকে প্রদক্ষিণ করার কারণে এর ১ বছর হতে সময় লাগে পৃথিবীর মাত্র ৮৮ দিনের সময়। এই তাপমাত্রার ওঠানামা সত্যিই ভয়ঙ্কর। কিন্তু বুধের ঠিক পরেই তো আসে শুক্র বা ভেনাস, আর এটি হল সৌরজগতের আসল অগ্নিকুণ্ড। এটি সবচেয়ে উত্তপ্ত গ্রহ। শুক্রের বায়ুমণ্ডল পুরো কার্বন ডাই অক্সাইডে ঠাসা, যা একটি মারাত্মক রানওয়ে গ্রিনহাউস ইফেক্ট তৈরি করে রেখেছে। সূর্যের তাপ একবার ভেতরে ঢুকলে আর বেরোতে পারে না। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৯০০ ডিগ্রি ফ্যারেনহাইট।
শুধু তাপমাত্রাই নয়, সেখানকার বায়ুমণ্ডলের চাপও এক দুঃস্বপ্ন। হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপটা তো রীতিমতো পিষে ফেলার মতো। ঠিক বলেছেন। যদি কেউ শুক্র গ্রহের মাটিতে দাঁড়ানোর চেষ্টা করে, তবে তার উপর যে পরিমাণ চাপ পড়বে তা পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের 1 কিলোমিটার গভীরে থাকার সমান। সহজ করে বললে, আপনার মাথার উপর যদি একটা ছোটখাটো আস্ত গাড়ি চাপিয়ে দেওয়া হয়, ঠিক যেরকম অনুভব করবেন, শুক্রের পৃষ্ঠের চাপটা ঠিক সেরকম। আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, শুক্র গ্রহ কিন্তু উল্টো দিকে ঘোরে। হ্যাঁ, উল্টো দিকে। মানে সেখানে সূর্য পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়। আর এর নিজ অক্ষের উপর একবার ঘুরতে এত বেশি সময় লাগে যে শুক্র গ্রহের একদিন এর 1 বছরের চেয়েও বড়। অবিশ্বাস্য। শুক্র গ্রহের এই চরম বৈরী পরিবেশের কারণে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মনে করতেন যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা একেবারে অসম্ভব। তবে সম্প্রতি এই ধারণা একটা বড় ধাক্কা খেয়েছে। হ্যাঁ, 2020 সালে বিজ্ঞানীদের একটি দল শুক্রের মেঘের স্তরে ফসফিন গ্যাস পাওয়ার কথা ঘোষণা করেছিলেন। পৃথিবীতে এই ফসফিন গ্যাসটি প্রাকৃতিকভাবে মূলত অণুজীব বা মাইক্রোব দ্বারা তৈরি হয়। ঠিক। আর এই আবিষ্কারটি বিজ্ঞানীদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন এটি শুক্রের মেঘে ভাসমান কোনো অনুন্নত প্রাণের অস্তিত্বের ইঙ্গিত হতে পারে। অন্যদিকে অনেক বিজ্ঞানী পরবর্তী গবেষণার উপর ভিত্তি করে এই দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা মনে করেন এটি হয়তো এমন কোনো অজানা রাসায়নিক প্রক্রিয়া যা আমরা এখনও বুঝে উঠতে পারিনি। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কারণ বিজ্ঞান তার নিজস্ব গতিতে প্রমাণ খুঁজছে। তবে এই বিতর্ক প্রমাণ করেছে আমাদের পাশের গ্রহটি আজও কতটা রহস্যময়। তা তো বটেই। এরপর যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, পৃথিবী রয়েছে সৌরজগতের হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চলে। মানে সূর্য থেকে এমন এক নিখুঁত দূরত্ব যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। কিন্তু পৃথিবীর এই বাসযোগ্য হওয়ার পেছনেও রয়েছে এক বিশাল মহাজাগতিক দুর্ঘটনা। ঠিক বলেছেন। বিজ্ঞানীরা মনে করেন থিয়া নামক একটি মঙ্গল গ্রহের সমান আকৃতির গ্রহাণু বা প্রোটোপ্ল্যানেটের সাথে আদিম পৃথিবীর ভয়াবহ এক সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং পরে একত্রিত হয়ে জন্ম নেয় আমাদের চাঁদ। এই চাঁদের গুরুত্ব যে আমাদের অস্তিত্বের জন্য কতটা অপরিসীম তা ভাবলে সত্যি অবাক হতে হয়। আমরা পৃথিবীতে যে স্থিতিশীলতা দেখি তার অনেকটার জন্যই আমরা চাঁদের কাছে ঋণী। চাঁদ না থাকলে পৃথিবীর অক্ষ চরমভাবে দুলতে থাকত, লাঠিমের মতো টলমল করত। আজ যে আমরা এত সুন্দর ঋতু পরিবর্তন দেখি বা স্থিতিশীল জলবায়ু উপভোগ করি, তা অসম্ভব হয়ে যেত। পৃথিবীতে দীর্ঘমেয়াদে প্রাণের টিকে থাকাই হয়তো সম্ভব হতো না। তো পৃথিবীর পর এবার চলুন ভেতরের দিকের শেষ গ্রহটি নিয়ে কথা বলি, মঙ্গল বা মার্স। এখানে একটা বড় রহস্য আছে যা নিয়ে বিজ্ঞানীরা অনেক দিন ধরে মাথা ঘামিয়েছেন। মঙ্গলের আকারের রহস্যটা, তাই তো? হ্যাঁ, অন্যান্য গ্রহ গঠনের গাণিতিক মডেল অনুযায়ী মঙ্গলের আকার আরও অনেক বড় হওয়ার কথা ছিল, অন্তত পৃথিবীর কাছাকাছি সাইজের তো বটেই। কিন্তু বাস্তবে মঙ্গল গ্রহ পৃথিবীর অর্ধেকের মতো ছোট। এর কারণটা কি? ভেতরের সৌরজগতের এত সব উপাদান থাকতে মঙ্গল গ্রহ কেন এত ছোট থেকে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা সৌরজগতের ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ একটি তত্ত্ব দাঁড় করিয়েছেন। গ্রাজ বিশ্ববিদ্যালয়ের থিসিসে এই বিষয়টি দারুণভাবে উঠে এসেছে। তত্ত্বটির নাম দ্য গ্র্যান্ড ট্যাক। গ্র্যান্ড ট্যাক? হ্যাঁ, এই তত্ত্ব অনুযায়ী ওই যে গ্যাসীয় দৈত্যাকার গ্রহগুলোর কথা আমরা জানি, তারা সৃষ্টির পর তাদের আদি স্থানে স্থির থাকেনি। জুপিটার বা বৃহস্পতি গ্রহ যখন তৈরি হয় তখন এটি ধীরে ধীরে সূর্যের দিকে এগোতে থাকে। মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টাইপ 2 মাইগ্রেশন। ভেতরের দিকে এগোতে থাকে মানে? একটু কল্পনা করুন, বিশাল এক ভ্যাকুয়াম ক্লিনার বা বুলডোজার যেন সৌরজগতের ভেতরের দিকে সব ধূলিকণা ও পাথর নিজের দিকে টেনে নিতে নিতে বা সরিয়ে দিতে দিতে সূর্যের দিকে ধেয়ে আসছে। দাঁড়ান, তার মানে জুপিটার তার বিশাল আকার নিয়ে আমাদের পৃথিবীর কক্ষপথের দিকে ধেয়ে আসছিল। তাহলে তো পৃথিবীর অস্তিত্বই থাকার কথা না। জুপিটার তো ভেতরের দিকে সবকিছু গিলে ফেলার বা ধ্বংস করে ফেলার কথা। এটা থামল কিভাবে? এখানেই গল্পটা দারুণ একটা মোড় নেয়। জুপিটার যখন ভেতরের দিকে আসছিল তখন তার পেছনের দিকে শনি গ্রহ বা স্যাটার্ন তৈরি হতে থাকে। শনি গ্রহ তুলনামূলকভাবে জুপিটারের চেয়ে দ্রুতগতিতে সূর্যের দিকে এগোতে শুরু করে, যাকে বলা হয় টাইপ 3 মাইগ্রেশন। আচ্ছা। শনি একসময় জুপিটারের কাছাকাছি চলে আসে। জুপিটার ভেতরের দিকে আস্তে আস্তে যখন সূর্যের থেকে প্রায়
1.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস বা AU দূরত্বে পৌঁছায়। AU হল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তখন তাদের কক্ষপথের অনুপাত হয়ে যায় 2:3, মানে 2:3 রেজোনেন্স। এই রেজোনেন্স বা অনুনাদ বিষয়টা অ্যাকচুয়ালি কি? খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন একটা বাচ্চা দোলনায় দুলছে আর কেউ তাকে ধাক্কা দিচ্ছে। যদি এলোমেলো সময়ে ধাক্কা দেওয়া হয়, দোলনাটার গতি ব্যাহত হবে। কিন্তু যদি একদম ঠিক সময়ে একটা নির্দিষ্ট ছন্দে বারবার ধাক্কা দেওয়া হয়, দোলনাটা আরও উপরে উঠতে থাকবে। মহাকাশে জুপিটার আর শনির ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। তার মানে একটা ছন্দের সৃষ্টি হয়েছিল। ঠিক তাই। জুপিটার 3 বার সূর্যকে প্রদক্ষিণ করলে শনি ঠিক 2 বার প্রদক্ষিণ করত। এই নিখুঁত ছন্দের কারণে তাদের একে অপরের ওপর মহাকর্ষীয় টান এমন এক পর্যায়ে পৌঁছায় যে তারা আর ভেতরের দিকে এগোতে পারে না। বরং পালতোলা নৌকা যেমন বাতাসের বিপরীতে দিক পরিবর্তন করে বা ট্যাক করে, জুপিটার ও শনি ঠিক সেভাবেই দিক পরিবর্তন করে আবার বাইরের দিকে, অর্থাৎ সৌরজগতের প্রান্তের দিকে ফিরে যেতে শুরু করে। অবিশ্বাস্য ব্যাপার। মানে জুপিটার একটা বড় ভাইয়ের মতো, যে কিনা খাবার টেবিলে সব খাবার নিজের দিকে টেনে নিচ্ছিল, আর ঠিক শেষ মুহূর্তে শনি এসে তাকে টেনে আবার পেছনে নিয়ে গেল। কিন্তু জুপিটারের এই ভেতরে আসা এবং ফিরে যাওয়ার প্রভাবটা মঙ্গলের ওপর কিভাবে পড়ল? জুপিটারের ওই বুলডোজারের মতো ভেতরে ঢুকে পড়ার কারণে ভেতরের দিকের ধূলিকণা ও পাথরের ডিস্ক 1.5 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মাঝে এসে ভীষণভাবে সংকুচিত হয়ে যায়। জুপিটার মঙ্গলের কক্ষপথের আশেপাশের বেশিরভাগ উপাদান হয় নিজে টেনে নিয়েছিল, নয়তো মহাকাশে আছড়ে ফেলেছিল। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক এই কারণেই মঙ্গল গ্রহ যখন তৈরি হচ্ছিল তার আশেপাশে পর্যাপ্ত উপাদান অবশিষ্ট ছিল না। উপাদান না পেয়েই মঙ্গল গ্রহকে তার গঠন পর্ব শেষ করতে হয়, আর তাই এটি পৃথিবীর অর্ধেকের মতো ছোট রয়ে যায়। এই গ্র্যান্ড ট্যাগ তত্ত্বটা আসলেই সব হিসাব মিলিয়ে দেয়। আর শুধু মঙ্গল গ্রহই নয়, জুপিটারের এই যাত্রাপথ কিন্তু আমাদের গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েড বেল্টের ওপরও বিশাল প্রভাব ফেলেছিল। আমরা সাধারণত সাইফাই মুভিতে যেমন দেখি যে গ্রহাণুগুলো একদম গাদাগাদি করে আছে আর স্পেসশিপকে ডানে বামে খুব সাবধানে পাশ কাটিয়ে যেতে হচ্ছে। বাস্তবতা কিন্তু মোটেও তা নয়। একদম। অ্যাস্ট্রয়েড বেল্টের গ্রহাণুগুলো একে অপরের থেকে লক্ষ লক্ষ মাইল দূরে অবস্থিত। আর জুপিটারের এই ভেতরে আসা এবং বাইরে যাওয়ার ফলে যেটা হয়েছিল, ভেতরের দিকের পানিশূন্য পাথুরে বা এস টাইপ গ্রহাণু এবং একদম বাইরের দিকের পানি ও বরফযুক্ত সি টাইপ গ্রহাণুগুলো বর্তমান গ্রহাণুপুঞ্জে এসে একসাথে জড়ো হয়। আর বিজ্ঞানীদের মতে এই বরফযুক্ত গ্রহাণুগুলোই একসময় আদিম পৃথিবীতে আছড়ে পড়েছিল। যা থেকে পৃথিবীর সাগর মহাসাগরগুলো কোটি কোটি গ্যালন পানির যোগান পেয়েছিল। অর্থাৎ জুপিটার নামের এই গ্যাসীয় দৈত্যের তাণ্ডবের কারণেই পৃথিবী আজ নীল গ্রহ, আর আমরা পানি পেয়েছি। সত্যিই তাই। আর জুপিটার নিজেই এক অনন্ত বিস্ময়ের নাম। এটি পৃথিবীর চেয়ে ৩১৮ গুণ বেশি ভারী। এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট, যা পৃথিবীর চেয়েও দ্বিগুণ বড় একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়। আর ঝড়টা তো অনেক বছর ধরে চলছে, তাই না? হ্যাঁ, অন্তত ৩৫০ বছর ধরে একটানা চলছে। এর মেঘের স্তরের নিচে গভীরে গেলে দেখা যাবে তরল ধাতব হাইড্রোজেনের এক বিশাল মহাসাগর। হাইড্রোজেন গ্যাস সেখানে এতই প্রচণ্ড চাপের মধ্যে থাকে যে তা তরল ধাতুর মতো আচরণ করে, আর এটি জুপিটারের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আর জুপিটারের গ্যালিলীয় উপগ্রহগুলোর কথা বাদ দিলে তো এর বর্ণনাই অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, আয়ো এবং ইউরোপা, এগুলোর পরিবেশ তো সৌরজগতের অন্যান্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। একদম। আয়ো হল সৌরজগতের সবচেয়ে বেশি আগ্নেয়গিরিপূর্ণ জায়গা। জুপিটারের প্রচণ্ড মহাকর্ষীয় টানের কারণে আয়োর ভেতরটা রাবার ব্যান্ডের মতো ক্রমাগত প্রসারিত ও সংকুচিত হতে থাকে। মানে টাইডাল হিটিং। হ্যাঁ, এই টাইডাল হিটিং বা জোয়ার ভাটার ঘর্ষণের ফলে গ্রহটির ভেতরটা সবসময় ফুটন্ত থাকে এবং শত শত আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয়। অন্যদিকে ইউরোপা এর ঠিক উল্টো। এর বাইরেকা পুরো বরফে ঢাকা। কিন্তু বিজ্ঞানীদের জোরালো বিশ্বাস, এই বরফের আবরণের নিচে লুকিয়ে আছে এক বিশাল তরল পানির মহাসাগর, যা পৃথিবীর সব মহাসাগরের পানির চেয়েও বেশি। এই কারণেই তো সৌরজগতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে ইউরোপা বিজ্ঞানীদের তালিকার একদম ওপরের দিকে থাকে। অন্যদিকে শনি গ্রহ তার অপূর্ব বলয় বা রিং সিস্টেমের জন্য বিখ্যাত।
এই বলয়গুলো মূলত বরফ ও পাথরের ছোট বড় টুকরো দিয়ে তৈরি। শনিরও দারুণ সব উপগ্রহ আছে, যেমন টাইটান, যেখানে পানির বদলে তরল মিথেন ও ইথেনের নদী এবং হ্রদ রয়েছে, আর এনসেলাডাসেও ইউরোপার মতো বরফের নিচে তরল পানির সমুদ্র রয়েছে এবং সেখান থেকে মহাকাশে পানির ফোয়ারা বা গিজার ছিটকে বের হয়। এবার যদি আমরা সৌরজগতের আরেকটু বাইরের দিকে, অর্থাৎ বরফের দৈত্য বা আইস জায়ান্টগুলোর দিকে যাই, ইউরেনাস এবং নেপচুনের দেখা পাব। ইউরেনাস গ্রহটির সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এটি প্রায় 98 ডিগ্রি কোণে হেলে আছে। মনে হয় যেন মহাশূন্যে কেউ এটাকে একটা প্রচণ্ড জোরে ঘুষি মেরে শুয়ে দিয়েছে, আর এটি সেই শোয়া অবস্থাতেই সূর্যকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীদের ধারণা আদিম সৌরজগতে পৃথিবীর চেয়ে বড় কোনো গ্রহের সাথে ইউরেনাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যা একে এভাবে কাত করে দিয়েছে। এই কাত হয়ে থাকার কারণে ইউরেনাসের এক মেরুতে একটানা ৪২ বছর ধরে দিন থাকে, আর অন্য মেরুতে থাকে একটানা ৪২ বছরের জমাট বাঁধা রাত। অন্যদিকে নেপচুন হল সৌরজগতের সবচেয়ে ঝোড়ো গ্রহ। সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০০ মাইল, যা পৃথিবীতে শব্দের গতির চেয়েও বেশি। নেপচুনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা থেকে একটা দারুণ তথ্য পাওয়া যায়। সেখানকার প্রচণ্ড তাপ ও চাপে কার্বন পরমাণুগুলো সংকুচিত হয়ে হীরায় পরিণত হয়। অর্থাৎ নেপচুনের গভীরে আক্ষরিক অর্থেই হীরার বৃষ্টি বা ডায়মন্ড রেইন হতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। ভাবাই যায় না। এই চরম পরিবেশগুলোর কথা জানলে বোঝা যায় সৌরজগৎ কতটা বৈচিত্র্যময়। তবে এখানে একটা বড় ক্যানভাসে চিন্তা করতে হবে। গ্রহগুলোর এই বর্তমান অবস্থান কিভাবে তৈরি হলো তা ব্যাখ্যা করার জন্য দ্য নাইস মডেল নামক তত্ত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য নাইস মডেল। হ্যাঁ, এই মডেল আমাদের আদিম সৌরজগতের এক ভয়ঙ্কর অস্থিরতার গল্প শোনায়। এই তত্ত্ব অনুযায়ী শুরুতে আমাদের সৌরজগতে সম্ভবত ৫টি বিশাল গ্যাসীয় ও বরফ গ্রহ ছিল, ৪টি নয়। কিন্তু গ্রহগুলো গঠিত হওয়ার পর মহাকাশে একটি বড় ধরনের কক্ষপথীয় অস্থিরতা বা ডাইনামিক্যাল ইনস্ট্যাবিলিটি দেখা দেয়। জুপিটার এবং শনির মহাকর্ষীয় প্রভাবে ওই পঞ্চম বিশাল বরফের গ্রহটি সৌরজগৎ থেকে চিরতরে ছিটকে মহাশূন্যে হারিয়ে যায়। একটা আস্ত বিশাল গ্রহ সৌরজগৎ থেকে বেরিয়ে গেল, কিন্তু এই একটা গ্রহ ছিটকে পড়ার প্রভাব বাকি সৌরজগতের উপর কিভাবে পড়ল? ওই মহাজাগতিক ধাক্কাধাক্কির কারণেই নেপচুন তার আদি অবস্থান থেকে ছিটকে অনেক বাইরের দিকে সরে যায়। নেপচুন যখন বাইরের দিকে যাচ্ছিল তখন সে কাইপার বেল্টে, যা কিনা বরফ আর পাথরের একটা বিশাল বলয়, সেখানে প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি করে। এর ফলে কোটি কোটি বরফযুক্ত গ্রহাণু এবং ধূমকেতু তাদের কক্ষপথ থেকে ছিটকে ভেতরে সৌরজগতের দিকে, অর্থাৎ পৃথিবী ও চাঁদের দিকে বৃষ্টির মতো আছড়ে পড়তে শুরু করে। তার মানে আমাদের চাঁদটার গায়ে আজ যে এত শত শত গর্ত বা ক্রেটার দেখি, সেগুলো ওই সময়কারই স্মৃতিচিহ্ন। নাসার অ্যাপোলো মিশনের মহাকাশচারীরা চাঁদ থেকে যেসব পাথর পৃথিবীতে নিয়ে এসেছিলেন সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রায় ৪ বিলিয়ন বছর আগের এই ভয়াবহ গ্রহাণু আক্রমণের প্রমাণ পান। এই ঘটনাটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্য লেট হেভি বম্বার্ডমেন্ট। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই লেট হেভি বম্বার্ডমেন্ট নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বর্তমানে যথেষ্ট বিতর্ক রয়েছে। আচ্ছা, কি ধরনের বিতর্ক? একদল বিজ্ঞানী মনে করেন এটি ছিল একটি নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া আকস্মিক এবং ভয়াবহ গ্রহাণু আক্রমণের ঘটনা, অর্থাৎ হঠাৎ করেই যেন আকাশ ভেঙে পড়েছিল। অন্যদিকে নতুন প্রজন্মের অনেক বিজ্ঞানী চন্দ্রপৃষ্ঠের নমুনাগুলো এবং উল্কাপিণ্ড পুনরায় বিশ্লেষণ করে যুক্তি দিচ্ছেন যে এটি কোনো আকস্মিক আক্রমণ ছিল না, বরং সৌরজগতের সৃষ্টির পর থেকেই প্রচুর গ্রহাণু আছড়ে পড়ছিল, যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে আসছিল। এটা সেই দীর্ঘমেয়াদী মহাজাগতিক প্রভাবেরই একটা চলমান অংশ। আজকের উৎসের তথ্য অনুযায়ী দুটি মতবাদই বিজ্ঞান মহলে বেশ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং গবেষণা এখনও চলছে। আমরা কোনো পক্ষ নিচ্ছি না। বিজ্ঞান এভাবেই প্রতিনিয়ত নিজেকে আপডেট করে। আচ্ছা, এবার চলুন সৌরজগতের সীমানা এবং তার বাইরের অসীম শূন্যতা নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই আসে কাইপার বেল্টের কথা, যেখানে প্লুটো অবস্থিত।
2006 সালে যখন প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ বা ডুয়ার্ফ প্ল্যানেট বলা হলো, তখন অনেকেই বেশ কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ, অনেকেই মন খারাপ করেছিল, কিন্তু এর পেছনে তো একটা যৌক্তিক কারণ ছিল। গ্রহ হওয়ার একটা অন্যতম শর্ত হল তাকে তার নিজস্ব কক্ষপথ এবং আশেপাশের এলাকা তার নিজের মহাকর্ষ দিয়ে পরিষ্কার বা ডমিনেট করতে হবে। কিন্তু প্লুটো তা পারেনি। তার কক্ষপথে এখনও প্রচুর অন্যান্য বস্তু ঘুরে বেড়ায়। ঠিক। এই কাইপার বেল্ট অঞ্চলে আরও অনেক অদ্ভুত বামন গ্রহ আছে, যেমন হাউমেয়া, যা এত দ্রুত ঘোরে যে এর আকার একটা ডিমের মতো চ্যাপ্টা হয়ে গেছে। এছাড়া আছে লালচে রঙের মেকে মেকে। আর কাইপার বেল্টের ঠিক পরে রয়েছে স্ক্যাটার ডিস্ক। এখানকার বস্তুগুলোর কক্ষপথ নেপচুনের মহাকর্ষীয় প্রভাবে চরমভাবে বিক্ষিপ্ত। এরেস এবং সেডনার মতো বস্তুগুলো এই বিশাল অঞ্চলে ঘোরে। সেডনার কক্ষপথ এতটাই বড় এবং অদ্ভুত যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর প্রায় 11,400 বছর সময় লাগে। একবার ভাবুন, সিডনা যখন শেষবার সূর্যের সবচেয়ে কাছে ছিল, পৃথিবীতে তখন বরফ যুগ চলছিল, আর মানুষ সবেমাত্র কৃষিকাজ শিখতে শুরু করেছে। এরপর যদি আমরা আরও দূরে যাই, তাহলে পাব ওট ক্লাউড। এটি সৌরজগতের একেবারে বাইরের বলয়, যা ট্রিলিয়ন ট্রিলিয়ন বরফের খণ্ড দিয়ে তৈরি এক বিশাল গোলক। এই ওট ক্লাউড আসলে কতটা দূরে? সাধারণ মাইলের হিসাবে তো এটা মাপা প্রায় অসম্ভব মনে হয়। ঠিক ধরেছেন, এটাকে মহাকাশ বিজ্ঞানের ভাষায় পরিমাপ করতে হয়। আমরা আগেই জেনেছি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এখন ধরুন, পৃথিবী থেকে সূর্যের এই দূরত্বটা যদি মাত্র 1 ইঞ্চের সমান হতো, তাহলে এই স্কেলে ওট ক্লাউড শুরু হতো প্রায় 1 মাইল দূর থেকে। বাপরে, 1 মাইল! হ্যাঁ, এটি সূর্য থেকে 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। দূরত্বটা এতই বিশাল যে সূর্য থেকে আলো সেখানে পৌঁছাতেই প্রায় 1 বছর সময় লেগে যায়। 1 বছর শুধু আলো পৌঁছাতেই লাগে। আর এই সীমানা পার হওয়া মানে কিন্তু সূর্যের প্রভাব শেষ নয়, তাই না? সূর্যের সীমানাকে আসলে হেলিওস্ফিয়ার বলা হয়। ঠিক তাই। হেলিওস্ফিয়ার বিষয়টা বোঝার জন্য একটা নৌকার কথা কল্পনা করুন। একটা স্পিডবোট যখন পানির ওপর দিয়ে তীব্র বেগে ছুটে যায়, তখন তার সামনের দিকে ঢেউগুলো ভেঙে একটা সীমানা তৈরি হয়। আমাদের সূর্য ঠিক একইভাবে গ্যালাক্সির ভেতর দিয়ে ছুটে চলছে, এবং তার ভেতর থেকে অনবরত সৌরবায়ু বা চার্জড পার্টিকেল ছড়াচ্ছে। এই সৌরবায়ু মহাকাশে একটি বিশাল বুদবুদ তৈরি করে, যাকে হেলিওস্ফিয়ার বলে। এটি মহাজাগতিক ক্ষতিকর রশ্মি থেকে পুরো সৌরজগৎকে একটি ঢালের মতো রক্ষা করে। একদম। এই বুদবুদের একদম শেষ প্রান্ত, যেখানে সৌরবায়ুর ধাক্কা গ্যালাকটিক মহাজাগতিক রশ্মির সাথে এসে সংঘর্ষ করে ধীর হয়ে যায়, তাকে বলে টার্মিনেশন শক। এরপর হেলিও শীত পেরিয়ে হেলিওপজ হল সেই চূড়ান্ত সীমানা, যেখানে গিয়ে সূর্যের সৌরবায়ুর প্রভাব একেবারে শেষ হয়ে যায় এবং অসীম অন্তনাক্ষত্রিক শূন্যস্থান বা ইন্টারস্টেলার স্পেস শুরু হয়। এই অসীম শূন্যতার কথায় আমার ভয়েজার মিশনের কথা মনে পড়ে যায়। ভাবলে আবেগে গা শিউরে ওঠে। মানুষের তৈরি মাত্র 2টি মহাকাশযান আজ পর্যন্ত এই হিলিওপস সীমানা পার হতে পেরেছে। 1977 সালে উৎক্ষেপণ করা ভয়েজার 1 এবং ভয়েজার 2 স্পেসক্রাফটগুলো এখন ইন্টারস্টেলার স্পেসে বা নক্ষত্রদের মাঝের ওই ঘুটঘুটে অন্ধকার শূন্য স্থানে ভেসে বেড়াচ্ছে। আর সবচেয়ে সুন্দর বিষয়টা হলো, ওই জনশূন্য অন্ধকার মহাকাশে একা একা ছুটে চলা মহাকাশযানগুলোতে রাখা আছে মানুষের তৈরি একটি গোল্ডেন রেকর্ড। এটি আসলে সোনার পাতায় মোড়ানো একটি ফোনোগ্রাফ রেকর্ড। তাতে বহন করা হচ্ছে মানব সভ্যতার শব্দ, যেমন বজ্রপাতের শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, পাখির ডাক, মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন, 113টি ছবি, 55টি ভাষার শুভেচ্ছা বার্তা এবং বাঘ, মোজার থেকে শুরু করে চাক বেরির গান। অসীম মহাবিশ্বের বিশাল সাগরে ভাসিয়ে দেওয়া একটি বার্তার বোতল যেন এটি। বর্তমানে এরা এতই দূরে যে অন্য কোনো নক্ষত্রের কাছাকাছি পৌঁছাতে তাদের অন্তত 40,000 বছর লাগবে। এটি আসলেই একটি কাব্যিক উদ্যোগ। এটি শুধু একটি বৈজ্ঞানিক মিশন নয়, এটি অসীম মহাবিশ্বে আমাদের অস্তিত্বের, আমাদের শিল্পের এবং আমাদের কৌতূহলের একটি চিরস্থায়ী প্রতীক। তো এই সব কিছুর অর্থ কি? এই বিশাল উৎসগুলো ঘেঁটে আমরা কি শিখলাম? আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার: সৌরজগৎ কোনো শান্তশিষ্ট, স্থির বা একঘেয়ে জায়গা নয়। মোটেও না। গ্রহগুলোর স্থানান্তর, একে অপরের সাথে ধাক্কাধাক্কি, মহাকাশে ছিটকে পড়া এবং কোটি কোটি গ্রহাণুর বৃষ্টির মতো চরম বিশৃঙ্খলার ফলেই আজকের এই বাসযোগ্য পৃথিবী তৈরি হয়েছে।
এই আদিম ধ্বংসলীলা ছাড়া পৃথিবীতে পানি আসত না, চাঁদ তৈরি হতো না, পৃথিবীর আবহাওয়া স্থিতিশীল হতো না এবং পরিশেষে আমাদের অস্তিত্বই হয়তো কখনো সম্ভব হতো না। বিশৃঙ্খলা থেকেই জন্ম নিয়েছে জীবনের স্পন্দন। খুব সুন্দর একটি সারমর্ম টেনেছেন। এই আলোচনা শেষে যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। আজকের বৈজ্ঞানিক উৎসগুলোতে, বিশেষ করে নাইস মডেলে আমরা দেখেছি মহাজাগতিক অস্থিরতার কারণে আদি সৌরজগতের একটি বিশাল বরফের গ্রহ বা আইস জায়ান্ট চিরতরে ছিটকে মহাশূন্যে হারিয়ে গিয়েছিল। সেই পঞ্চম গ্রহটি। হ্যাঁ, এছাড়া বিজ্ঞানীরা সন্দেহ করেন যে উট ক্লাউডের গভীরেও মঙ্গলের আকৃতির কোনো অচেনা গ্রহ হয়তো এখনও লুকিয়ে থাকতে পারে। তাহলে একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, এই সুবিশাল অন্ধকার এবং হিমশীতল আন্তঃনাক্ষত্রিক শূন্যস্থানে হয়তো এমন একটি বিশাল নিঃসঙ্গ গ্রহ কোটি কোটি বছর ধরে একা একা ভেসে বেড়াচ্ছে। একা একা। তার আকাশে কোনো নিজস্ব সূর্য নেই, তাকে আলো দেওয়ার কেউ নেই, যাকে আমরা সবাই সম্পূর্ণ ভুলে গেছি। যদি ভবিষ্যৎ প্রজন্মের কোনো উন্নত মহাকাশযান অসীম অন্ধকারে হারিয়ে যাওয়া সেই নিঃসঙ্গ গ্রহটির সন্ধান পায়, তবে সেটি আমাদের এই সৌরজগতের ইতিহাস সম্পর্কে নতুন কী অজানা গল্প শোনাবে। এই বিশাল মহাজাগতিক রহস্যের কথা ভাবতে ভাবতেই আজকের এই বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।